হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। গতকালকে আমরা বলেছিলাম 2026 সালে কানাডা গভর্নমেন্ট নতুন একটি এক্সপ্রেস এন্ট্রির জন্য বিশেষ ক্যাটাগরি চালু করবে এক্সপ্রেস এন্ট্রির অধীনে। যতটুকু জেনেছি যে 5,000 ডক্টর বা ফিজিশিয়ানদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসায় কনভার্ট করার সুযোগ দেওয়া হবে। তো এই নতুন প্রোগ্রামে কোন কোন প্রফেশনগুলো ইনক্লুড হবে সেগুলোর একটা সামারি পেয়েছিলেন। আজকে মূলত আমরা কথা বলবো একদম স্পেসিফিক্যালি সামারের মধ্যে, অর্থাৎ ডিটেলস যে অকুপেশনাল সেক্টরগুলো এখানে থাকবে সেগুলো ডিসক্লোজ করব আজকের আলোচনায়। যারা কানাডা এবং কানাডার বাইরে থেকে শুনছেন, আশা করছি তথ্যগুলো অনেকের জন্য কাজে লাগবে, উপকার আসবে। তো এখানে যদিও আজকের আলোচনাটি শুধু ফিজিশিয়ান বা ডক্টরদের জন্যে, সেজন্যে অন্য অ্যাপ্লিকেন্ট যারা তাদের খুব বেশি কাজে আসবে না, তবে তথ্যগুলো শেয়ার করে রাখতে পারেন। আপনাদের কারো যদি হেল্প হয় আপনাদের রেফারেন্সে, তাহলে তারা উপকৃত হবেন। আপনাদের পরিচিত যারা ফিজিশিয়ান বা ডক্টর যারা আবেদন করতে চান তাদের জন্য হেল্পফুল হবে। These are the occupations eligible for IRCC's new physicians category. Some dermatologist, pediatrician, psychiatrist এবং other doctors now have a more streamlined pathway to Canadian permanent residency. তো 8 অক্টোবর ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়াব তিনি যে ঘোষণাটি দিয়েছিলেন তার আলোকেই মূলত এক্সপ্রেস এন্ট্রিতে নতুন এই ক্যাটাগরিটি চালু হতে যাচ্ছে, এবং এটা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের মতোই বা এটার অধীনেই হবে। অর্থাৎ যারা আউটসাইড কানাডা থেকে এই ক্যাটাগরি আবেদন করতে চান তাদের জন্য সুযোগ আপাতত নেই, অর্থাৎ ইনসাইড কানাডাতেই এবং যারা কমপক্ষে 12 মাসের জব করেছেন এই রিলেটেড প্রফেশনে তাদেরকেই সুযোগ দেওয়া হবে। এটা অন কাইন্ডস অফ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের একটা সাব ক্লাস বলা যেতে পারে। Because category based selection draws typically feature some of the lowest comprehensive ranking system cut-ups, this new stream is expected to offer qualified physicians with Canadian work experience a greater advantage in securing an invitation to apply. According to the minister, the first draw under this category are expected to begin in early 2026. Eligible candidates can create or update their express entry profile now to ensure they are considered when draws commence. তো এই ধরনের ব্যক্তি যারা আছেন কানাডাতে, যাদের 12 মাসের জব এক্সপিরিয়েন্স রয়েছে ফিজিশিয়ান সেক্টরে, যারা নির্দিষ্ট প্রফেশনগুলোর মধ্যে পড়বেন, কোন কোন প্রফেশন আমরা আসতেছি, তারা এখানে সুযোগগুলো পাচ্ছেন। এখানে এলিজিবিলিটিগুলো আমরা আরেকটু ডিসক্লোজ করি। এলিজিবিলিটি ফর দ্য নিউ ফিজিশিয়ানস উইথ Canadian work experience category. To qualify for this category, a foreign national must have work experience in one of the occupations listed below. Moreover, their work experience must be 12 months of continuous full-time work completed in Canada, accumulated within the past 3 years. Candidate must also meet all requirements outlined in the ministerial instructions for the specific round of invitations. Candidate must also be eligible for an express entry program and be in the candidate pool. A start to be eligible to receive an ITA under for a category based selection draw. এখানে আর কি লাগবে? Those who do not meet this criteria may still be eligible under IRCC existing healthcare and social service occupations category. তো এখানে একটা বিষয়, সেটা হলো যে হেলথ কেয়ারের জন্য বলা চলে যে 2টা ক্যাটাগরি হয়ে যাচ্ছে। আগে থেকেই কিন্তু হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস অকুপেশনস ক্যাটাগরি রয়েছে, তার বাইরে গিয়ে কিন্তু এই ডক্টরদের জন্য বা ফিজিশিয়ানদের জন্য আলাদা ক্যাটাগরিটা ওপেন করা হলো। তো যারা এই ডক্টরের এই লিস্টের মধ্যে পড়বে না তারা কিন্তু এখনও হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস ক্যাটাগরি বা অকুপেশনস ক্যাটাগরিতে এলিজিবল থাকবেন, হুইচ অলসো লিস্ট অল দি 3 অকুপেশনস। এই আপনার হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসের মধ্যে আবার ওই যে নতুন বিশেষ ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত থাকছেই। হোয়াট অকুপেশনস আর ইজ ইনক্লুডেড ইন দি নিউ ফিজিশিয়ান উইথ Canadian work experience category? The newly introduced category only lists 3 occupations as of the time of writing. তো এখানে 3টা অকুপেশন মধ্যে 3টি ক্যাটাগরি অকুপেশন, সেগুলোর ব্যাখ্যা আবার আপনারা জানবেন এখন। জেনারেল প্র্যাকটিশনার অ্যান্ড ফ্যামিলি ফিজিশিয়ান। তাহলে জেনারেল প্র্যাকটিশনার ফ্যামিলি ফিজিশিয়ান, যেটার এনওসি কোড হচ্ছে 31102। এনওসি ওয়েবসাইটে গিয়ে এটার বিস্তারিত আপনার ডিটেলসটা জেনে নেবেন। ইলিজিবল জব টাইটেলস ইনক্লুড, এটার অধীনে কী কী জব থাকবে? ফ্যামিলি ফিজিশিয়ান, জেনারেল প্র্যাকটিস রেসিডেন্ট, জেনারেল প্র্যাকটিশনার, মেডিকেল ডক্টর, সবাই কিন্তু ওই একটা কোডের মধ্যে অন্তর্ভুক্ত। প্রফেশনাল শুড হ্যাভ এক্সপিরিয়েন্স পারফর্মিং সাম অর অল অফ দি ফলোইং ডিউটিস। কী কী ডিউটিস থাকতে হবে? প্রেসক্রাইবিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং
medications and treatments, performing or assisting in routine surgery. তারপরে হচ্ছে providing emergency and acute care, vaccinating patients, delivering babies and providing pre and postnatal care. এরপরে আরও যে বিষয়গুলো থাকবে, অ্যাডভাইজিং পেশেন্ট অ্যান্ড ফ্যামিলিজ অন হেলথ প্রমোশন, ডিজিজ প্রিভেনশন অ্যান্ড লাইফস্টাইল ইস্যুস, অফারিং কাউন্সেলিং অ্যান্ড সাপোর্ট, অ্যাক্টিং অ্যাজ পেশেন্ট অ্যাডভোকেটস, coordinating or managing primary care, providing continuous care and supervising home care services, reporting birth, death and communicable disease to authorities, examining patients, ordering tests and consulting with other practitioners. এরপরে যেগুলো থাকবে স্পেশালিস্ট ইন সার্জারি, এটা আর একটা ক্যাটাগরি, স্পেশালিস্ট ইন সার্জারি, এটা এনওসি কোড হচ্ছে 31101, এলিজিবল জব টাইটেল ইনক্লুড। তো এই স্পেশালিস্ট ইন সার্জারির মধ্যে কোন কোন প্রফেশন আসবে সেগুলো ভালো করে খেয়াল করুন। কার্ডিয়াটিক সার্জন, জেনারেল সার্জন, নিউরো সার্জন, তারপরে রয়েছে অবস্টিট্রিশিয়ান গাইনোকোলজিস্ট, তারপরে রয়েছে অপথালমোলজিস্ট, এরপরে রয়েছে অর্থোপেডিক সার্জন, এরপরে হেনারোলজিওলিস্ট। এগুলো আসলে আমরা যেহেতু অভ্যস্ত না, এই জন্য স্পেলিংয়ে মিস্টেক থাকতে পারে, ক্ষমা চাই নিচ্ছি সেটার জন্য। পেডিয়াট্রিক সার্জন, প্লাস্টিক সার্জন, তারপরে হচ্ছে আপনার এখানে থোরাসিয়ান সার্জন, ইউরোলজিস্ট, ভাস্কুলার সার্জন। এই প্রফেশনগুলো সবগুলোই আপনার স্পেশালিস্ট ইন সার্জারি এই ক্যাটাগরির মধ্যে পড়বেন। তারপর প্রফেশনাল শুড হ্যাভ এক্সপিরিয়েন্স পারফর্মিং সাম অর অল অফ দি ডিউটিস। তো এনাদের কী কী ডিউটি পালন অলরেডি থাকতে হবে এখানে কোয়ালিফাই করার জন্য। জেনারেল সার্জনের জন্য টেস্টিং ডিজিজ, ইনজুরিজ অ্যান্ড ডিফর্মিটিস ইউজিং সার্জিক্যাল মেথডস। তারপরে রয়েছে অবস্টাট্রিশিয়ান গাইনোকোলজিস্ট, তাদের যেটা করতে হবে প্রোভাইডিং কেয়ার রিলেটেড টু প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। তারপর রয়েছে অপথালমোলজিস্ট, তাদের কাজ হলো ডায়াগনোজিং অ্যান্ড ট্রিটিং আই ডিজিজ অ্যান্ড ইনজুরিজ। এরপর রয়েছে ইউরোলজিস্ট, তাদের কাজ হচ্ছে ট্রিটিং মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ডিসঅর্ডার অফ দি জেনিটোরিনারি সিস্টেম। তারপরে রয়েছে আদার সার্জিক্যাল স্পেশালিস্ট, assessing conditions to determine surgical procedure, performing and supervising surgeries, consulting with other physician or surgical care and treatment, specialist in clinical and laboratory medicine. এনওসি কোড 31100, এলিজিবল জব টাইটেল ইনক্লুড। এখানে আমরা 3 নম্বরে চলে আসলাম, এখানে সেটার নাম হচ্ছে স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন। আবার খেয়াল করুন, আমরা 3 নম্বর প্রফেশনে আসছি, স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন। এটার এনওসি কোড হলো 31100। এটার অধীনে যে প্রফেশনগুলো পড়বে, অ্যানাটোমিক্যাল প্যাথোলজিস্ট, তারপরে রয়েছে অ্যানেস্থেসিস্ট, কার্ডিওলজিস্ট, ডার্মাটোলজিস্ট, ডায়াগনস্টিক রেডিওলজিস্ট, এমার্জেন্সি ফিজিশিয়ান, ইন্ডোক্রিনোলজিস্ট, তারপরে গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট, জেনারেল প্যাথোলজিস্ট, তারপর হচ্ছে জিরিয়াট্রিশিয়ান, হেমাটোলজিস্ট, মেডিকেল বায়োকেমিস্ট, মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট, তারপর রয়েছে নেফ্রোলজিস্ট, নিউরোলজিস্ট, অঙ্কোলজিস্ট, পিডিয়াট্রিস্ট, তারপর রয়েছে নিউমোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, রেসপাইরোলজিস্ট, এরপর রয়েছে রিউমারোলজিস্ট অ্যান্ড আদার্স। এগুলো হচ্ছে আপনার এনওসি কোড 31100। এই প্রফেশনের ব্যক্তিরা এখানে ইনক্লুড হতে পারবেন। প্রফেশনালস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স পারফর্মিং সাম অফ অল অফ দি ফলোইং। তাদের কী কী ডিউটি পালন করা থাকতে হবে, এখানে অ্যানেস্থেসিওলজিস্টের জন্য অ্যাডমিনিস্ট্রেটিং অ্যানেস্থেসিয়া বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার প্রসিডিউর। জেনারেল ইন্টার্নিস্ট, তাদের থাকতে হবে ডায়াগনোজিং অ্যান্ড ট্রিটিং ইন্টারনাল অর্গান ডিজিজ। পেডিয়াট্রিশিয়ানের জন্য ট্রিটিং ইনফ্যান্টস, চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। তারপরে রয়েছে সাইকিয়াট্রিস্ট, তাদের ট্রিটিং মেন্টাল অ্যান্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তারপরে রয়েছে অ্যালার্জিস্ট, ইমিউনোলজিস্ট, ট্রিটিং ইমিউন সিস্টেম অ্যান্ড অ্যালার্জিক কন্ডিশনস। হসপিটালজিস্ট, কোঅর্ডিনেটিং ইনপেশেন্ট হসপিটাল কেয়ার। নিউরোলজিস্ট, তার কাজ হচ্ছে ডায়াগনোজিং অ্যান্ড ট্রিটিং ব্রেইন, স্পাইন কর্ড
spinal cord and nerve disorder. Nuclear medicine physician using radioactive materials and diagnose and treat disease. তারপরে হচ্ছে ডার্মাটোলজিস্ট, তার কাজ হলো ট্রিটিং স্কিন ডিজিজ অ্যান্ড কন্ডিশনস। সাইকিয়াট্রিস্ট, তার কাজ হলো ট্রিটিং কন্ডিশনস রিকোয়ারিং রিহ্যাবিলিটেশন অ্যান্ড সাইকোথেরাপি। প্রিভেন্টিভ মেডিসিন ফিজিশিয়ান, তার কাজ হলো অ্যাপ্লাইং পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন প্রিন্সিপালস। রেডিওলজিস্টের কাজ হলো ডায়াগনোজিং কন্ডিশন ইউজিং ইমেজিং টেকনিক্স। আদার ক্লিনিক্যাল স্পেশালিস্ট ডায়াগনোজিং অ্যান্ড ট্রিটিং ডিজিজ, প্রেসক্রাইবিং ট্রিটমেন্টস, অর্ডারিং টেস্ট, রিফারিং অর সার্জারি অ্যান্ড কন্ডাক্টিং রিসার্চ। তারপর ল্যাবরেটরি স্পেশালিস্ট, তার কাজ হলো ডায়াগনোজিং ডিজিজেস ইউজিং ল্যাবরেটরি টেকনিশিয়ান, কনসাল্টিং উইথ ফিজিশিয়ান অ্যান্ড পারফর্মিং অটোপসিস। তো এই হলো অবস্থা। 3টি প্রফেশনের অধীনে যে অনেকগুলো প্রফেশন রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। স্পেলিংয়ের ক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে, আপনার ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেগুলো এখানে স্ক্রিনে দেখে কারেকশনটা বুঝে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হাউ ক্যান আই চেক ইফ মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যাচ ওয়ান অফ দিস অকুপেশনস। তো এই অনেকগুলো অকুপেশনস এবং ডিউটিজের একটা হিন্টস আমরা শুনলাম, জানলাম। এখন আপনি কীভাবে এটা আইডেন্টিফাই করবেন? টু গেট দি বেস্ট আইডিয়া টু ইচ অকুপেশন ইনক্লুডিং এ ফুল লিস্ট অফ মেইন ডিউটিজ, exclusion and alternative job title, employment and social development Canada USDC official web page for the NUC system and search the occupation you are interested in by job title NUC code. NUC ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নেবেন। জাস্ট NUC ওয়েবসাইট কানাডা দিয়ে গুগল করলেই NUC ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখানে আপনার NUC কোড দিয়ে সার্চ করলে সেখানে বিস্তারিত ডিউটিজ রেসপন্সিবিলিটিস কী করতে পারবেন কী করতে পারবেন না সব কিছু সেখানে ইনক্লুড করা আছে। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, এখান থেকে আপনি বিষয়গুলো জেনে নেবেন। আরও কিছু বিষয় আমরা বলি। ওয়ান্স ইউ অ্যাট দি রিলেভেন্ট অকুপেশন পেজ ইউ ক্যান টেল ইফ ইউ ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিটস দি ক্রাইটেরিয়া ফর দি অকুপেশন। ইফ your occupation broadly conforms to the description in the lead of the national occupational category page, you do most of the main duties outlined on that page. For more details on how to match your work experience to an occupation in the NUC system, visit এটা আপনার ওইটা পুরো ওয়েবসাইটটা ঘাটলে আপনারা বুঝতে পারবেন। হাউ ডাজ দিস নিউ ক্যাটাগরি ডিফার ফ্রম দি এক্সিস্টিং হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সার্ভিস অকুপেশনস ক্যাটাগরি। এখন অনেকে মনে করতে পারেন অলরেডি যেহেতু একটা ক্যাটাগরি রয়েছে হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ক্যাটাগরি, সেটার সাথে বর্তমান ক্যাটাগরির পার্থক্যটা কী সেটা একটু আমরা জানি। IRCC new physician category differs from the existing healthcare and social service occupations category when it comes to the location and duration of the work experience required to qualify. Number 1 criteria, নাম্বার 2 হচ্ছে ফিজিশিয়ান উইথ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটাগরি, হেলথ কেয়ার ও সোশ্যাল সার্ভিস অকুপেশন ক্যাটাগরি। তাহলে এখানে দেখুন রিকোয়ার্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তাহলে আপনি নতুন প্রোগ্রামে যখন আসবেন, নতুন প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করতে হলে 12 মান্থ কন্টিনিউয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কানাডাতে, ফুল টাইম আর ইকুইভ্যালেন্ট পার্ট টাইম। আর হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস অকুপেশন ক্যাটাগরি যেটা আছে সেটাতে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা তাহলে ফুল টাইম পার্ট টাইম মিলে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তো আগের সিস্টেমটা এখনও বহাল আছে, সেটাই বরং বেশি সহজ তুলনামূলক। লোকেশন অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট বি গেইন ইন কানাডা, তো নতুন প্রোগ্রামে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা কানাডাতে হতে হবে। আর হেলথ কেয়ার সেক্টরে ক্যান বি গেইন ইন কানাডা আর অ্যাব্রড, কানাডার ভিতরে বাইরে যে কোনো জায়গায় হতে পারে। নাম্বার অফ এলিজিবল অকুপেশন, এখানে 3টা অকুপেশনস আছে। আর হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস অকুপেশন ক্যাটাগরি 37টা অকুপেশন রয়েছে, এগুলোর মধ্যে আবার সাব ক্যাটাগরি রয়েছে। এই হলো অবস্থা। আজকের আলোচনা আমরা তুলে ধরার চেষ্টা করছি কানাডাতে নতুন যে পরিবর্তন আসলো, যদিও এটা ডক্টর বা ফিজিশিয়ানদের সাথেই যুক্ত, তারপরে আমরা এই সেগমেন্টটা নিয়ে আলাদা একটি বিষয়ে আলোচনা করলাম, যাতে করে নতুন এই ক্যাটাগরিতে যারা কোয়ালিফাইড পারসন তারা এলিজিবল হতে পারেন এবং পিআরএ কনভার্ট হতে পারেন। এই হলো অবস্থা। আশা করি অনেক তথ্যগুলো জেনে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।